হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের প্রস্তুতি জোর কদমে চলছে, যেখানে আমাদের 36 নম্বরের প্রিপারেশন সিরিজের 13খানা ভিডিও, যেখানে পর্ষদ অলরেডি প্রায় শেষ হতে চললো। এবিটি এবং টার্গেটেরও কয়েকটা সেট আমাদের করিয়ে দেওয়া হয়ে গেছে। 2 নম্বরের ভিডিও আমাদের মোট 7খানা আপলোড হয়ে গেছে। সো আমাদের ওই প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করেই চলছে, ওয়ান শট ডিভিশন দিয়ে একদম। যারা নতুন চ্যানেলে তারা একটু চেক আউট করে নিতে পারিস। এর পাশাপাশি কিন্তু মাধ্যমিকের সম্পূর্ণ দায়িত্ব যদি আমাকে নিতে হয় তোদের একটা সাবজেক্টের, এই কথাগুলো না বলে কিন্তু সেই জিনিসটা নেওয়া যাবে না, যে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তো চলো, তোমাদের অনেক 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 রিকোয়েস্ট আসছিল যে এমনি কিছু একটা ভিডিও বানাতে, কিভাবে খাতা সাজাতে হয়, কি কি ভুল না করা উচিত, সব কিছুর উত্তর আজকে দিয়ে দেবো। আজকে মোটামুটি 25 থেকে 26খানা রুল আমি বলবো, যেই রুলগুলো কোনো টোকা রুল নয়, যে রুলগুলো কোনো কিতাবি রুল নয়, আমার নিজের পরীক্ষা দিতে গিয়ে যে জিনিসগুলো মনে হয়েছে আমি সেই জিনিসগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। যারা জানিস না, আমি মাধ্যমিকে 626 পেয়ে এসেছি, সুতরাং এই 600 ক্রস করার ব্যাপারটা, এক্সপিরিয়েন্সটা আমার আছে। সো আমি তোদেরকে সেই বিষয়টাতে গাইড করতে পারবো। সুতরাং একটুখানি রুলগুলোকে ফলো কর, যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে বলা উচিত আমি সব কটাকেই বলবো। লাস্টে দেখবি মাধ্যমিকের একটা খাতাও আমি দেখাবো, যে কিভাবে খাতাগুলোকে মেনটেন করতে হয়, সেই জিনিসগুলো সব বলবো। চলো তাহলে শুরু করা যাক। এবং শুরু করার আগে একটা কথা বলি, একটা কোট দেখো ওপরে লেখা রয়েছে, ইটস নট ওভার আনটিল ইউ উইন। মানে খেলা ততক্ষণ শেষ হয়নি যতক্ষণ না তুমি জিতে যাচ্ছ। সবসময় কথাটা মাথায় রেখো। কারোর সময় মাধ্যমিকে আসে, কারোর সময় উচ্চ মাধ্যমিকে আসে, আবার কারোর সময় গ্র্যাজুয়েশনের জায়গাতে আসে, আবার কারোর সময় আসে জীবনের আসল জায়গায়, টাকা কামানোর জায়গায়। দেখা যায় যে শুরু থেকে ঠিকমতো রেজাল্ট করতে পারলো না, সে গিয়ে অনেক টাকা ইনকাম করে ফেললো। সো কোনো ম্যাটার করে না ভাই, তুমি জীবনে কোথায় যাবে না যাবে সেটা তুমি তোমার জীবনের যে কোনো জায়গায় দাঁড়িয়ে পাল্টে ফেলতে পারো। তুমি ধরো খুব ভালো রেজাল্ট করতে করতে গেলে, এক সময় কি তোমার এত অবনতি হয়ে গেল তুমি একদম নিচে চলে গেলে। আবার ধরো যে খুব খারাপ রেজাল্ট করতে করতে গেলে এমন এক সময় এলো যে প্রচুর উঁচুতে উঠে গেল। সব কিছু পসিবল ভাই, তাই নিজের ওপর বিলিভ রাখতে হবে আর এগিয়ে যেতে হবে। চলো প্রথম রুল আমাদের বলতে শুরু করি। এই ভিডিওটার মধ্যে আমি যতটা সম্ভব তোদেরকে করিয়ে দিচ্ছি, এর বাইরে আশা করছি কোনো জিনিস তোদেরকে মনে রাখতে হবে না পরীক্ষায় যাওয়ার আগে। ঠিক আছে? 1 নাম্বার, দেখো অনেকে কি করে প্রপার কোয়েশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার লেখে না। মানে কি বলতে চাইছি, ধরো 1 নম্বর দাগের প্রশ্ন আছে, তার আন্ডারে তোমাকে দিয়েছে 1.1, তো তোমাকে ভাই 1 নম্বরের আন্ডারে 1.1 এরকম করে লিখেই তার অ্যান্সারটা করতে হবে। আবার 1.2 লিখে অ্যান্সার করতে হবে, আবার 1.3 লিখে অ্যান্সার করতে হবে। অনেকে মনের সুখে কি করেন আপনারা, না 1 নম্বর দেন, তার আন্ডারে এ বি সি, কোথা দিয়ে পেয়েছিস ভাই এবিসি? হ্যাঁ, তোকে দিয়েছে এই নাম্বার, তুই দিচ্ছিস এবিসি, তো ওই নাম্বার কিন্তু চেক হবে না ওখানে, কিন্তু এক্সামিনার চাইলে তোর পুরো জিনিসটা কেটে 0 বসাতে পারে। তাই প্রপার কোয়েশ্চেন নাম্বার দেওয়াটা কিন্তু এখন থেকে অভ্যাস করতে হবে যারা দিস না। ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্ট আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। সেকেন্ড দেখি, অনেকে কি করিস হাতের মধ্যে লিখে নিয়ে যাস। আমার একটা বিখ্যাত, আমি খুব ভালো ভালো ড্রয়িং করি, তোরা জানিস প্রত্যেকে, যারা যারা আমার ক্লাসে। 5টা আঙুল কেন, এই আঙুল বেশি হয়ে যাচ্ছে। অনেকে কি করিস না, হাতের মধ্যে এই ধরনের লিখে নিয়ে যাস। অনেকে কি করিস কাগজ বানিয়ে নিয়ে যাস। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে ভাই। এগুলো অত্যন্ত মানে অ্যাভয়েডেবল জিনিসপত্র, কারণ পুলিশ চেকিং থাকে, তার পাশাপাশি কিন্তু তোমাদের গার্ড থাকে অনেক কড়া, কোনো কোনো স্কুলের অনেক কড়া গার্ড থাকে। তো এই জিনিসগুলোকে যদি তোমাদের অ্যাভয়েড করতে হয়, তাহলে এখন থেকে একটা সলিউশন দিচ্ছি। যে জিনিসগুলো মনে হচ্ছে পরীক্ষার দিন হাতের মধ্যে টুকে নিয়ে যেতে হবে, বা কাগজের মধ্যে টুকে নিয়ে যেতে হবে, বা মাইক্রো জেরক্স করতে হবে, সেই জিনিসগুলোকে আজকে থেকে করে রাখো। এই বলবে স্যার কি বলছেন রে? হ্যাঁ, আজকে থেকে করে রাখো। এবং পরীক্ষায় ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত সেই জিনিসটাকে পড়তে থাকো। পরীক্ষায় যেই ঢুকতে যাবে এটাকে বাইরে ফেলবে আর নিজে ঢুকে পড়বে, দেখবে তোমার মুখস্থ হয়ে গেছে, তুমি পরীক্ষায় গিয়ে ওটা পেরেও যাচ্ছ একদম। ঠিক আছে? চলো তাহলে এইটাকে, মিস্টেকটাকে অ্যাভয়েড করো। আর একটা কথা এখান থেকে আছে, ধরো বাই চান্স তুমি এটা নিয়ে ঢুকে পড়লে, আর পরীক্ষাতে ধরো তুমি বাই চান্স ধরা পড়ে গেলে, তখন কিন্তু পরীক্ষাটা পুরো বরবাদ হয়ে যাবে। মানে খাতাটা নিয়ে রেখে দিল, ধরো তোমার খাতায় কিছু করলো না, তোমাকে মানে নিঃশর্তে খাতা ফেরত দিয়ে দিল 30 মিনিটের মধ্যে, তা সত্ত্বেও ওই যে মাইন্ডসেটটা পরীক্ষা দিতে যাওয়ার, ওটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে, তোমার পরীক্ষা অত্যন্ত খারাপ হবে। আর খেয়াল রেখো, মাধ্যমিক ইজ আ গেম অফ 7 সাবজেক্টস। একটাও সাবজেক্টকে কিন্তু তুমি বাদ দিতে পারছো না। যেমনি উচ্চ মাধ্যমিকে 6টা সাবজেক্টের পরীক্ষা হয়, টপ 5 অ্যাড হয়, মাধ্যমিকে কিন্তু তোমার সব কিছুই অ্যাড হবে। সো একটাতে খারাপ হয়ে যাওয়া মানে ওভারঅল মাধ্যমিক খারাপ হয়ে যাওয়া। তো এই ব্যাপারটা একটুখানি খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন বলছি, পরের পয়েন্ট দেখো, একটা খুব কমন মিস্টেক আমি দেখেছি, কিছু কিছু ছেলে মেয়ে আছে ডিজাইন করতে খুব পছন্দ করে। তারা এই ওই সেই ডিজাইন পেন, হাইলাইট পেন, কেউ কেউ, আমার একটা স্টুডেন্ট আছে সে আবার হোয়াইটনার খুব পছন্দ করে। তো ওই হোয়াইটনার ম্যান, সব এই হোয়াইটনার ফাইটনার নিয়ে যারা যারা মাধ্যমিকে যেতে চাইছো,
একদম কড়া ভাষায় বলে দিচ্ছি, এগুলো নিয়ে মাধ্যমিকে ঢোকা যায় না। তুমি শুধুমাত্র ব্লু পেন অ্যান্ড ব্ল্যাক পেন নিয়ে মাধ্যমিকের পরীক্ষা দিতে যেতে পারবে। তার বাইরে কিন্তু তোমার কাছে কোনো পেন থাকলে সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না, ঠিক আছে? লাল পেন বলো, সবুজ পেন বলো, জেল পেন বলো, ডিজাইন পেন বলো, গ্লিটার পেন বলো, হাইলাইট পেন বলো, হোয়াইটনার বলো, কিচ্ছু না। ওকে, চলো 4 নাম্বার পয়েন্ট দেখো বলি। মাধ্যমিক দিতে যাওয়ার আগে ওভার এক্সাইটেড বা ওভার ডিপ্রেসড হওয়া যাবে না। তুমি যেরকম ভাবে পড়াশোনা করবে তোমার রেজাল্ট এটাই হবে। তুমি এটা মানতে শেখো, শিখতে শেখো, এইটাই হবে। তুমি এখন যে ফেজটার মধ্যে আছো সেটা হচ্ছে লাস্ট ফেজ অফ প্রিপারেশন। তুমি এই জায়গাটায় যত বেশি এফার্ট দেবে, যত ভালো করে তুমি পড়বে, তোমার আউটকাম তত ভালো হবে। তোমার সাথে কোনো অন্যায় অবিচার হবে না। টিচার তার স্ত্রীর সাথে ঝামেলা করে তোমার খাতা দেখবে না, কোনো চাপ নিও না। ওইসব বানানো বানানো রটানো রটানো কথা ওইসব হয় না। তোমার খাতা 3খানা স্তরে চেক হয়, সো কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে? চলো এইবার একটা কথা বলি। অনেকে আছে জানিস তো, পরীক্ষা চলাকালীন ভুল ভাল খাবার দাবার খেয়ে থাকে। মানে সে একদম প্রথম পরীক্ষা ভালো হয়েছে, দাওয়াকে চাউমিন, পরের পরীক্ষা ভালো হয়েছে, দাওয়াকে মোমো, ফিরে আসার পথে ও বিরিয়ানির প্যাকেট, ওই সবগুলো বাদ দেবে। এই যে লাস্টের যে কয়েকটা সময় এবং পরীক্ষা চলাকালীন যে 10-12খানা দিন, 10টা দিন, খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে। কোনো রকম শরীর খারাপ, কোনো রকম পেট খারাপ, কোনো রকম এদিক ওদিক যাওয়া, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। তারপরেরটা বলি একটুখানি, দেখো এটা আই থিঙ্ক 5 নাম্বার রুল হবে আমাদের। ইয়েস, 5 নাম্বার রুল। দেখো, হলে ঢুকে ভাই ক্যাচাল করবে না। অনেকে হলে ঢুকে কাউ মাউ করে, মানে যেন হল না অন্য কিছু বানিয়ে রেখে দিয়েছে। আমি নিজের অভিজ্ঞতা তোকে বলছি, আমাদের সিট পড়েছিল, স্কুলটার নাম বলবো না, একটা স্কুলের মধ্যে। ওখানে যখন ঢুকে দেখছি কাউ চলছে চতুর্দিকে। হয়তো তোমার স্কুলের সাথে অন্য একটা স্কুলেরও স্টুডেন্টরা বসতে পারে। ধরো স্কুল এ এবং স্কুল বি এরকম ভাবে বসলো পরপর একটাই বেঞ্চের মধ্যে, এই কোণে একজন এ স্কুলের বসলো, এই পাশে একজন বি স্কুলের বসলো। তুমি দেখতে পাচ্ছ এ স্কুল খুব চিল্লামিল্লি করছে না, কিন্তু বি স্কুলের ছেলেমেয়েরা হাউ 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 করে যাচ্ছে। সো তাদেরকে বারণ করবে, শান্ত মাথায় বোঝানোর একবার চেষ্টা করবে, আবার মারামারি লাগিয়ে দিও না। তবে খেয়াল রাখবে, তুমি একটুখানি গিয়ে কানটা একটু বন্ধ করে বসে থাকার চেষ্টা করো। একদম কনসেন্ট্রেশনটা যেন পড়ার দিকে থাকে, যে জিনিসটা তুমি পড়ে এসছো সেই জিনিসটার উপর যেন থাকে, আর তোমার রেজাল্ট দিকে থাকে, ব্যাস, আর কিচ্ছু না। 6, মনে করে পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন যে যে জিনিসগুলো তোমার লাগবে, বিশেষ করে রেজিস্ট্রেশন, তোমার অ্যাডমিট, তোমার জলের বোতল হতে পারে, তোমার পেন্সিল বক্স হতে পারে, তোমার প্রপার পেন হতে পারে, তোমার স্কেল হতে পারে, তোমার আরও যা যা লাগবে সেইগুলোকে পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন ব্যাগের মধ্যে ভরে রেখে দেবে। খেয়াল রেখো, পরীক্ষাতে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না, তাই জন্য বেশি জিনিসপত্রের জোগাড় করো না। আবার বোর্ডটাকে ভালো করে রেখো, বোর্ডের মধ্যেও আবার অনেকে লিখে নিয়ে যায়, ভাই বোর্ড ফোর্ডের মধ্যে লিখবি না, বোর্ড কিন্তু চেক হয়। আর খেয়াল রাখবে, যে বোর্ডটা তোমাকে নিয়ে যেতে হবে সেই বোর্ডটা যেন ট্রান্সপারেন্ট বোর্ড হয়। আমি বলবো হোয়াইট বোর্ড হলে তো খুবই ভালো, হোয়াইট ট্রান্সপারেন্ট বোর্ড যেন সবার থাকে। ট্রান্সপারেন্ট মানে কি, মানে দেখো একটা হোয়াইট বোর্ড থাকে, তার এপার ওপার দেখতে পাওয়া যায়, সেটাকে ট্রান্সপারেন্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো পরের আরেকটা জিনিস মনে রাখতে হবে, অন্তত 30 মিনিট আগে, রিপোর্টিং টাইমের 30 মিনিট আগে হলের মধ্যে প্রবেশ করে যেতে হবে। কোনো রাস্তার মধ্যে যদি তোমার কোনো সমস্যা হয় তুমি পুলিশকে জানাবে। রাস্তায় কোনো রকম সমস্যা হলে তুমি প্রশাসনের যে কোনো কাউকে জানাতে পারো। তোমাকে মাধ্যমিক পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আসার দায়িত্ব তাদের, ঠিক আছে? সবসময় মনে রাখবে, মাধ্যমিক পরীক্ষার্থীরা ভিভিআইপি হয়, তাদের জন্য পুরো সিস্টেম করা থাকে। আমাদের সরকার, মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন তোমাদের জন্য অনেক ব্যবস্থা করবে। শুধু খেয়াল রেখো একটা কথা, প্রপার টাইমে বাড়ি থেকে বেরোবে এবং প্রপারলি পরীক্ষার হলের মধ্যে পৌঁছাবে। মধ্যিখানে কোনো বন্ধুর জন্য অপেক্ষা, এর জন্য অপেক্ষা, তার জন্য অপেক্ষা, এইগুলো মাধ্যমিকের সময় করবে না ভাই। যদি কোনো রকম সমস্যায় পড়ো, তোমাদের পুলিশের সাহায্য নিতে হবে, এবং আমিও বলবো নিতে। কোথাও যদি বাড়িতে ধরো ফোন তো নিয়ে আসা যায় না, ধরো রাস্তার মধ্যে ফোন করবে, কাকে ফোন করবে? পুলিশকে ফোন দিয়ে ফোন করবে। অন্য যে কোনো, যেটা ধরো কেউ ফোন দিচ্ছে না, তাকে বলবে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি। এগুলো বলতে শেখো আস্তে আস্তে। কোনো রকম সমস্যায় পড়লে লোকের সাহায্য চাইবে, কিন্তু সময় নষ্ট করবে না, ঠিক আছে? 9 নম্বর দেখো যে পয়েন্টটা হতে পারে, ফার্স্ট এক্সামের একটা খুব বড় ভুল অনেকের হয়, জানিস তো? ফার্স্ট এক্সামে লোকে তাড়াতাড়ি যায়, সব ঠিক আছে, রাস্তার মধ্যে অনেকে গোলাপ টোলাপ দেবে, জলের বোতল ফোতল দেবে, পেন দেবে, সব ঠিক আছে, সব মানছি। আচ্ছা, পেনের ব্যাপারটা আগে একটুখানি বলে দিই, হ্যাঁ, তারপরে এই পয়েন্টটাতে আসি। পেন কিন্তু দেখো 3টা কালার না 4টা কালার যে বল পয়েন্ট পেনগুলো পাওয়া যায় ওগুলোতে লিখবে। তবে তবে দুটো জিনিস খেয়াল রেখো, পেনের ঢাকনা সবসময় খুলে লিখবে। একদম বেসিক বেসিক ব্যাপারগুলোকে বলছি, ঢাকনা সবসময় খুলে লিখবে। 2 নম্বর বিষয়, যে পেনটা তুমি নিয়ে যাচ্ছ সেটা যেন নতুন পেন না হয়।
মানে ওই পেনটা তুমি 4খানা পেন নিয়ে যাও, কিন্তু 4খানা পেনে যেন তুমি আগে একদিন অন্তত লিখে থাকো, আর বেশি লিখবে না যেন, আবার কালি যেন যথেষ্ট থাকে। মানে ওই পেনগুলোর নিপটা যেন একটুখানি ইউজড থাকে, যেন তোমার কাছে ইউজ টু হয়, পেনটা যেন খসখস খসখস না করে প্রথমের দিকটাতে। ওই জায়গাটা খুব সাবধান কিন্তু। পরের যে পয়েন্টটা দেখো বলছিলাম, তুমি প্রথম এক্সাম দিতে ঢুকেছো, ওই প্রথম এক্সামের যখন ধরো তোমাদের 15 মিনিট আগে কোনো কোনো যে আসলে কি বলতো, এই ব্যাপারটা স্কুল ওয়াইজ ভ্যারি করে। কোনো কোনো স্কুলে 15 মিনিট আগে খাতাটা দিয়ে দেয়, প্রশ্নটাও দিয়ে দেয়। কোনো কোনো স্কুলে প্রশ্নটা দেয় না, জাস্ট খাতা দেয়। সো যাই দিক না কেন, ওই 15 মিনিটের মধ্যে খাতার সমস্ত মার্জিন ফার্জিন সব টেনে রাখবে ভাই, নাম ফাম সব লিখে রাখবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ভালো করে মেলাবে। রোল আর নাম্বার দুটো জিনিস কিন্তু আলাদা। স্কুলের রোল নাম্বার নয় কিন্তু এটা, রোল আলাদা, নাম্বার আলাদা। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, সব তো ঠিক হলো, সব লিখলাম, সব করলাম, কিন্তু ধরো এক্সাম যখন শুরু হয়ে যাবে, তার আগের ওই 15 মিনিটসের সময়টা তোমাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। যখন তোমাকে ধরো ওই 15 মিনিটসের সময়, বেশিরভাগ স্কুল কি করে, 10 মিনিট আগে, মানে 15 মিনিটস টাইম পিরিয়ডটা প্রথমে খাতা দিয়ে দেয়, সেই খাতায় মার্জিন ফার্জিন টানার জন্য তোমাকে 5 মিনিট দেয়, তারপরে 10 মিনিটের যে টাইম পিরিয়ডটা থাকে সেখানটায় তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেয়। এই যে কোয়েশ্চেনটা যখন তোমাকে দিয়ে দেবে, তোমার প্রথম কাজটা হবে ওই পুরো প্রশ্নটাকে A to Z একবার স্টাডি করা, যে প্রশ্নের মধ্যে কি এসছে। কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। প্রশ্ন পুলিশ প্রোটেকশন দিয়ে আসে, পুলিশকে দেখে ভয় পেয়ে যাবে না ভাই বিরাট কিছু হয়ে যাচ্ছে, না ভাই, এটা নিয়ম, এটা তোমাকেও অ্যাকসেপ্ট করতে হবে, আমাদেরকেও অ্যাকসেপ্ট করতে হয়েছিল। কোনো ভয় পাবে না কোনোভাবে। তোমার নর্মাল মাধ্যমিক পরীক্ষা is the not the most important exam of your life, it is the first big exam, first important exam of your life। এবং মনে রাখো, তোমাদের নর্মাল যে ফাইনাল এক্সামগুলো হয়, এটাও সেরকম একটা ফাইনাল এক্সাম। এটার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, এটা বড় প্রশ্ন সোজা হয় অনেক। এবার একটা কথা বলি, তোমার যে প্রথম যে প্রশ্নটা তুমি যখন স্টাডি করছো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি প্রশ্ন স্টাডি করে প্রথমেই মার্কিং করে নাও যে তুমি কোন প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট করবে। ধরো 4-এর দাগের 3টে প্রশ্ন আছে, 4.1, 4.2, 4.3, তোমাকে বললো যে কোনো দুটো করতে। তুমি দেখতে পেলে এই প্রশ্নটা 2+2+1 করে ভাঙা আছে, এই প্রশ্নটা গোটা 5 আছে, এই প্রশ্নটা 3+2 আছে। তোমার যদি মনে হয় যে তুমি সবকটা প্রশ্নই পারবে, তাহলে সবসময় এই দুটো প্রশ্নকে করার চেষ্টা করো, নাম্বারটা বেশি ওঠে। তার মানে প্রশ্ন মার্কিং করে রাখবে শুরু থেকে, যে আমি এই এই প্রশ্নগুলোকে সলভ করব, এই এই প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট করব। তাহলে দেখবে তোমার ওই মানে ডিরেক্ট ঝাঁপিয়ে পড়লে যে সময়টা লেগে যায় প্রশ্ন চয়েস করতে, আগে থেকে চয়েস করে রাখলে সেই সময়টা তোমার বেঁচে যাবে, তুমি সেই জায়গাটায় ফোকাস করতে পারবে। হলো? চলো। আচ্ছা, এইবার আরও একটা খুব বড় জিনিস, আমি এটা কত নম্বর রুল বলছি, আমি এটা বলছি, এটা হয়ে গেল 11 নম্বর রুল, আর এটা হয়ে গেল তোমার আই থিঙ্ক 12 নম্বর রুল। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে 13 নম্বর রুল। এই রুলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুল। দেখো, ধরো একটা পরীক্ষা হয়েছে, ধরো টিউসডে এক্সাম, মঙ্গলবার একটা পরীক্ষা হয়েছে, ওয়েডনেসডে ছুটি আছে, এটা ছুটি থাকে না ওয়েডনেসডে নিয়ম মানে রেগুলারলি, আমি আচ্ছা ঠিক আছে, এটা মিনিংফুল ব্যাপার বলি। ধরো স্যাটারডে এক্সাম হয়েছে, সানডে ছুটি আছে, আবার মানডে পরীক্ষা আছে। কি হয় না, এইবারে তো আবার একটা দুদিনের ছুটির পিরিয়ড আছে। তো এই ছুটির পিরিয়ডগুলো কিন্তু খুব সাবধান। কারণটা কি, ছেলেমেয়েরা ধরো স্যাটারডে পরীক্ষা দিয়ে এসছে, পরীক্ষা দিয়ে আসার পরে একটুখানি চাপ থাকে, একটুখানি মানসিকভাবে তারা বিধ্বস্ত থাকে, একটু ক্লান্ত থাকে। তারপরে কি হয়, ওই যে সন্ধ্যের টাইমটা থাকে, ওই সন্ধ্যের টাইমটা কিন্তু তারা পুরোপুরিভাবে নষ্ট করে দেয়, পুরো নষ্ট করে দেয়। তারপরে পরের দিন সানডে সকালবেলা থেকে পড়তে বসে। এই জিনিসটা অ্যাভয়েড করবে। মাধ্যমিক পরীক্ষার 10টা দিন তোমার জীবন থেকে খুশি চলে যাবে ভাই। ওই জিনিসটা যদি তুমি মানতে পারো তবেই মাধ্যমিক দাও, না তো পরের বছরের জন্য প্রস্তুতি নাও। তুমি সন্ধ্যেবেলাটা নষ্ট করবে না, এখন থেকে তুমি প্রমিস করো এই বিষয়টাতে, যে সন্ধ্যেবেলা আমি আসবো, কোনো দিকে তাকাবো না, ফোন ফোন ধরবো না, একদম টানা পড়তে থাকবো যতক্ষণ না আমার, আচ্ছা আরেকটা শিডিউল করে করে পড়বে, যে আমি আজকে সন্ধ্যাবেলা এটা শেষ করব, কালকে সকাল থেকে এই পর্যন্ত এটা শেষ করব, এইভাবে তারপর আমি আবার কালকে সন্ধ্যাবেলা এই জিনিসটা পুরোটা রিভিশন করব। এইভাবে তোমার শিডিউল হবে। তুমি সন্ধ্যে নষ্ট করে ফেললে তোমার পুরো পরীক্ষা খারাপ হয়ে যাবে, খেয়াল রেখো। পরের জিনিস, 14 নম্বর রুল, বুঝতেই পারছো অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটা আলাদা, কারণ এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এখানে কোনো ডাটা এক্সপিরিয়েন্স বলা হচ্ছে না ভাই। তাই ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিস, লাইক করে দিস ভিডিওটা, যদি এখনো পর্যন্ত রুলগুলো তোদের ভালো লেগে থাকে, যদি একটুখানি সাহায্য হয়ে থাকে। ঠিক আছে? আর অনেক অনেক আশীর্বাদ বলতে পারিস, অনেক অনেক সাপোর্ট বলতে পারিস, বেস্ট অফ লাক বলতে পারিস। পরীক্ষা খুব ভালো হতে চলেছে যদি তুমি এই প্রত্যেকটা জিনিস মনে রাখো আর ভালো করে প্রিপারেশন নিয়ে যাও। এইবার একটা কথা বলি, ভেবে লেখো, লিখে ভেবো না। কেন বললাম কথাটা?
ধরো মাধ্যমিকের প্রথম পরীক্ষাতে এই জিনিসটা সব থেকে বেশি হয়, আমার সাথেও কিছুটা হয়েছিল জানিস তো। আমি প্রথমে একটা বড় প্রশ্ন লিখেছিলাম, লেখার পরে ভাবলাম যা, এই বড় প্রশ্নটা না লিখে অন্য একটা প্রশ্নটা ওই 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 4 নম্বরেরই আন্ডারে ধরো 1 নাম্বার আমি লিখে ফেলেছি, 4.1 লিখে ফেলেছি, আমার মনে হলো যা 4.2টা অ্যাটেম্প করলে ভালো হতো, ধরো দুটোর মধ্যে যে কোনো একটা করতে দিয়েছিল। এই জিনিসটাই কিন্তু একটু সাবধান। তাই লেখার পরে তুমি যদি কেটে দাও, প্রথম পেজ যদি নোংরা হয়ে যায়, তোমার পরীক্ষার ইমপ্রেশন কিন্তু খারাপ হয়ে যাবে। সেই জন্য প্রপারলি ভাববে, ভেবে লিখবে, যেটা তুমি সবচেয়ে ভালো পারো তুমি সেটা দিয়ে শুরু করো, ঠিক আছে? খেয়াল রেখো কথাটা। চলো এইবার একটা কথা বলি, পরীক্ষার যে ফার্স্ট পেজ আছে সেই ফার্স্ট পেজটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, কোনো রকম নোংরা টোংরা যেন না থাকে। তুমি যদি এমসিকিউ ভিএসিকিউ দিয়ে শুরু করো তো যেন ওগুলো পরপর থাকে, যেন একদম পরিষ্কারভাবে লেখা থাকে, কোনো যেন সমস্যা যেন না হয়। আর যদি তুমি বড় প্রশ্ন লিখে থাকো তো বড় প্রশ্ন যেন নিট অ্যান্ড ক্লিন ওয়েতে লেখা থাকে। ওকে, আচ্ছা এইবার একটা কথা শোনো, পরের যে রুলটা, একটা কথা সবসময় খেয়াল রাখবে, যদি পসিবল হয়, পসিবল আমি বলছি, পরীক্ষার প্রশ্নের মধ্যে ধরো কোনো ইনস্ট্রাকশন অমনি দেওয়া নেই যে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পরপর করতে হবে, যদি এরকম কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তাহলে সবসময় চেষ্টা করো বড় প্রশ্ন আগে করার। বড় প্রশ্ন আগে করলে শর্ট কোয়েশ্চেন পড়ো করলে একটা সুবিধা আছে কি, যদি ধরো লাস্টে তোমার কাছে 10 মিনিট টাইম পড়ে আছে, তুমি ওই 10 মিনিট টাইমে কিন্তু একটা 4 নম্বরের প্রশ্ন পুরোপুরি বা 8 নম্বরের প্রশ্ন পুরোপুরি লিখে উঠতে পারবে না, কিন্তু তুমি ওই 10 মিনিট সময় 25টা ভিএসিকিউ এমসিকিউ করে দিতে পারবে। এটা একটা কিন্তু বড় কথা। তাই নিজেদের সময়টাকে ঠিকভাবে ইউটিলাইজ করো, নিজের এক্সামিনার যিনি থাকবেন ওখানে, যিনি গার্ডে থাকবেন, তাকে জিজ্ঞাসা করো যে আমি কি বড় প্রশ্নগুলো শুরুতে করতে পারবো, এমনি কি কোনো ইনস্ট্রাকশন বলে দিয়েছে যে পরপরই করতে হবে? যদি অমনি কিছু না বলে দিয়ে থাকে তাহলে বড় প্রশ্ন থেকে শুরু করো, আর যদি বলে দিয়ে থাকে তাহলে একদম পরপর করতে থেকো। এখানেও একটা কথা বলে রাখি, কত নম্বর রুল বলছি, 17 নম্বর রুল, কথাটা বলে রাখি। ধরো তুমি গ্রুপ এ দিয়ে শুরু করলে তো খাতার মধ্যে অবশ্যই গ্রুপ এ লিখবে। ধরো তুমি 1 নাম্বার প্রশ্ন করছো, 1-এর দাগের 1.1 তোমার মনে হচ্ছে তুমি পারবে না, তুমি দুটো কাজ করতে পারো। এক হচ্ছে তুমি এখানটা একটা গ্যাপ দিয়ে দিতে পারো, গ্যাপ দিয়ে 1.2 লিখতে পারো, পরে তুমি এই গ্যাপটা ফিল আপ করতে পারো। অথবা খেয়াল রেখো, তুমি একটা গ্রুপের আন্ডারে মানে গ্রুপ এর আন্ডারে জাম্বেল করতে পারবে, মানে তুমি 1.7 আগে লিখতে পারো, 1.6 পরে লিখতে পারো, 1.5 তারপরে লিখতে পারো, তারপরে 1.1 লিখতে পারো, কিন্তু একটা গ্রুপ করতে করতে অন্য একটা গ্রুপকে ঢুকিয়ে দিলে চলবে না। মানে তুমি গ্রুপ এ করছো, তার ধরো তুমি 1-এর দাগের 1.1 লিখলে, তারপরে তুমি আবার গ্রুপ বি করছো, 2-এর দাগের 2.3 লিখলে, এরকম করলে হবে না। তুমি একটা গ্রুপ ধরেছো মানে প্রথমে এই গ্রুপটাকে তোমাকে শেষ করতে হবে, শেষ না করলে তুমি জায়গা রেখে দিয়ে পরের গ্রুপের মধ্যে যাও, কিন্তু একটা গ্রুপ করতে করতে অন্য গ্রুপের মধ্যে ঢোকা যাবে না। একটা ফিনিশ হবে, প্রপার ডিমার্কেশন করবে, তারপরে অন্য গ্রুপের মধ্যে যাবে, কিন্তু একটা গ্রুপ লেখার সময় তুমি এদিক ওদিক জাম্বেল করতেই পারো। ঠিক আছে, আশা করছি বিষয়টা ক্লিয়ার আছে। এইবার একটা কথা বলি, ভালো করে শুনবে, হ্যাঁ, একটা খুব 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 দরকারি কথা আমি বলবো, এবার ভালো করে মন দিয়ে শুনবি প্রত্যেকে। এই যে বিষয়টা আমি বলতে চলেছি, এইটা হচ্ছে আমার এই রুল ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই জিনিসটাকে আমি বলে থাকি লাস্ট এক্সাম সিন্ড্রোম, এলইএস। এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করো, কিন্তু এখান থেকে ভিডিওটাকে আর কেউ মিস করিস না। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছিস, এই রুলটাকে কিন্তু বন্ধুদের সাথে একটুখানি ডিসকাস করে দিস, যাতে এইটার মধ্যে কেউ না পড়ে যায়। আমি আগের বছরে একজন স্টুডেন্টকে চিনি, আমার কাছে 11-এ পড়ে কেমিস্ট্রি, সে তার লাস্ট এক্সাম এই এই রুলটার জন্য ডুবিয়ে এসছে, তখন সে আমার কাছে পড়তো না, 11-এই ভর্তি হয়েছে। তো ওর কাছ থেকে আমি এই বিষয়টা শুনেছি এবং আমি নিজেও এই বিষয়টা খেয়াল করেছি। অনেককে আমি 2-3 বছর ধরে ছেলে মেয়েদের বলে আসি এই কথাটা, যে এই জিনিসটা কিন্তু খুব অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় লাস্ট পরীক্ষাটা। কি জিনিস শোনো, তুমি 6টা পরীক্ষা দিয়ে এসছো, তোমার মাইন্ড একদম হাঁপিয়ে গেছে, তোমার মস্তিষ্ক দুর্বল, তুমি অত্যন্ত ক্লান্ত। সেই কারণে কি হয়, সেই লাস্ট পরীক্ষার আগের পরীক্ষা দিয়ে আসার তোমার সন্ধেটুকু ফাঁকা থাকে, তারপরেই তো পরের পরীক্ষাটা থাকে। ধরো তুমি টিউসডে পরীক্ষা দিয়ে এসছো, তারপরে তোমার ওয়েডনেসডে লাস্ট পরীক্ষা আছে, ওই কি করে জানিস তো সবাই, টিউসডে পরীক্ষা দিয়ে এসে আর পড়ে না, পড়তে পারে না, ওদের মস্তিষ্ক ওদেরকে অ্যালাউ করে না আর পড়ার জন্য। একটা ফাঁকিবাজি ব্যাপার চলে আসে, ভাবে ও এমনিতে তো পড়েছি থাক বলে। অনেকে কি করে, অনেকে ঘুমিয়ে পড়ে, ধর 3টের সময় ঘুমিয়ে পড়ছে, উঠছে রাত্রির 9টায়। হয় এই জিনিসটা হয়েছে, আমি ওই স্টুডেন্টটার থেকে শুনেছি, ও 3টে ঘুমিয়েছিল, রাত্রির বেলা উঠেছিল, কিচ্ছু পড়েনি, তারপর উঠে কাঁদছিল বসে বসে।
এই জিনিসটা খুব খেয়াল রাখবে, এটাকে লাস্ট এক্সাম সিনড্রোম বলা হয়, কিন্তু শেষ এক্সামের আগের দিন পড়তে ইচ্ছা করে না। এইটাকে অ্যাভয়েড করবে, যে অ্যাভয়েড করবে না তার লাস্ট এক্সাম পুরো গোল্লা হয়ে যাবে। লাস্ট এক্সাম আমি বলবো না কি আছে, কিন্তু ওটাকে ডোবাবি না ভাই, ঠিক আছে? চলো, অনেক খাটাখাটনি করা হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে, লাস্ট এক্সাম কিন্তু ডোবালে চলবে না, আমি কিন্তু বারবার করে বলে রাখছি। এই লাস্ট এক্সাম সিনড্রোম যার মানে হয়ে যাবে, সেই বুঝতে পারবে যে কি অবস্থা আছে। তাই 20 ফেব্রুয়ারিতে যাওয়ার আগে ওই 19 ফেব্রুয়ারির পরীক্ষাটা, লাইফ সায়েন্স আছে 19 ফেব্রুয়ারি, দিয়ে এসে খুব মজা হবে। লাইফ সায়েন্স পরীক্ষা খুব ভালো হবে কিন্তু সবার, কিন্তু তারপরে যদি তুমি 19 ফেব্রুয়ারিতে এসে পড়তে না বসো, তাহলে ফিজিক্যাল সায়েন্স গেল পুরো। খেয়াল রেখো কথাটা। চলো, এইবার একটা কথা বলছি প্রত্যেককে। নেক্সট একটা কথা, এগুলো তো সব হয়ে গেল, এবার কয়েকটা ছোট ছোট কথা আছে। কত নম্বর পয়েন্ট হবে এটা? 18 হলো 19 হবে। খেয়াল রেখো, একটা উত্তর লেখার পরে আমি অনেককে দেখেছি পরের উত্তরটা এইভাবে লেখে, মানে যেন একটার মধ্যে আরেকটা ঢুকে পড়েছে। না ভাই, একটা উত্তর লেখার পর একটা লাইন টানবে, প্রপার ডিমার্কেশন করবে, তারপরে আরেকটা উত্তর লিখতে শুরু করবে, বিশেষ করে বড় প্রশ্নের ক্ষেত্রে। ঠিক আছে? 20 নম্বর রুল, কোনো গল্প লিখলে মাধ্যমিকে চলবে না। এটা আর আগে সিলেবাস নেই যে গল্প লিখে এলে নাম্বার পাবে। তোমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, যা যা তোমাকে চেয়েছে তোমাকে ওইটুকুই লিখে আসতে হবে। তুমি ভেবো না 8 নম্বরের প্রশ্ন বলে তোমাকে 4 পাতা ধরে তার উত্তর লিখতে হবে। তুমি যেটুকু চেয়েছে সেটুকু একদম পয়েন্ট করে করে একদম টু দ্য পয়েন্ট। একটা ধরো তুমি এরকম বুলেট পয়েন্ট করলে, তার আন্ডারে কিছু লিখলে, সেখানে পুরোটা ব্যাখ্যা করলে, আবার একটা পয়েন্ট করলে, তার একটা হেডিং করলে, তার আন্ডারে কিছু লিখলে, এইটাই এক্সামিনার চায়। ধরো একটা চুক্তি তুমি লিখছো, তার আন্ডারে তুমি A B C 3টে পয়েন্ট করে দিলে। ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা উত্তর লিখছো, তার আন্ডারে তুমি ধরো 2টো পয়েন্ট করে উত্তরটা লিখে দিলে। তারা ধরো তুমি বুলেট পয়েন্ট করে দিলে, এই ধরনের করে ইম্পর্টেন্ট জায়গাগুলো তলে আন্ডারলাইন করে দিলে। এইগুলোই কিন্তু এক্সামিনার চায়, যে খাতা দেখবে তোমার, যে ছেলে মেয়েটা এটা করেছে কিনা। খাতা গোছানো এটাকেই বলে। একটা বড় প্রশ্নের মেন মেন জায়গাগুলো, যেগুলোকে তুমি পড়াতে চাইছো, সেই জায়গাগুলো তলে আন্ডারলাইন করে আসবে। ঠিক আছে? কালি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। নীল কালি দিয়ে লিখছো, নীল কালি দিয়ে আন্ডারলাইন করবে। অনেকে, আমি এই জিনিসটা দেখেছি, এটা রুল নাম্বার 21, আননেসেসারি কালি চেঞ্জ করে। কালো পেন দিয়ে লিখছে, হঠাৎ করে একটা পয়েন্ট নীল পেন দিয়ে লিখে ফেললো, আবার একটা পয়েন্ট কালো পেন দিয়ে, আবার একটা পয়েন্ট নীল পেন দিয়ে লিখে ফেললো। না ভাই, কিচ্ছু করার দরকার নেই। তুমি বড় জোর তোমার পয়েন্টসগুলোকে কালো পেন দিয়ে লিখতে পারো, তার আন্ডারে যেগুলো যেগুলো তুমি লিখবে তুমি নীল কালি দিয়ে লেখো। আবার তুমি একটা হেডিং করো কালো কালি দিয়ে, আবার তুমি একটা নীল কালি দিয়ে লিখতে শুরু করো। তবে খেয়াল রেখো, আননেসেসারি যখন তখন কালি চেঞ্জ করলে সময়টা কিন্তু নষ্ট তোমারই হবে। ঠিক আছে? চলো, আর কি কি বলতে হবে? আর ধরো সবই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটা পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। 22 নম্বর। 22 নম্বর হচ্ছে, যদি তুমি মাধ্যমিকের খাতায় কিছু লিখে ফেলেছো, ওটাকে আর কাটবে না, আননেসেসারি ভাবে কাটবে না। তোমার মনে হচ্ছে যে এটা একটু একটু স্যার মনে হচ্ছে একটু একটু ভুল হয়েছে, একটু একটু কিছু খারাপ, থাক। মাধ্যমিকে পার্ট মার্কিং আছে। তোমার যদি পুরো লেখার মধ্যে কিচ্ছু একটুখানিও যদি ঠিক হয়ে থাকে, তার জন্য তুমি নাম্বার পেয়ে যাবে, কোনো কিছু মিস হবে না। তোমার যেটা লিখে ফেলেছো লিখে ফেলেছো, থাক, কোনো কিছু কাটার দরকার নেই। ঠিক আছে? একটা অঙ্ক করে ফেলেছো, তুমি বুঝতে পারছো তুমি অঙ্কটা তারপরে করতে পারবে না, ওটা অঙ্কের ক্ষেত্রে বেশি হয়। ধরো তুমি অঙ্কের 10খানা স্টেপ করেছো, আরো 2খানা স্টেপ ধরো করলে অঙ্কটা মিলে যাবে, কিন্তু সে তুমি আর পারছো না করতে। ওই 10টা স্টেপকে কিন্তু কেটে আসবে না। ওই 10টা স্টেপের জন্য তুমি হাফ নাম্বারের বেশিও পেয়ে যেতে পারো। ধরো 3 নাম্বার আছে, তুমি 2 পেয়ে যেতে পারো ওই স্টেপগুলোর জন্য। খেয়াল রেখো কথাটা, এটা কিন্তু নাম্বার বাড়িয়ে দেবে তোমাদের। ভিডিওটা কিন্তু এক্সট্রিম লেভেলের হেল্পফুল হতে চলেছে ছেলেমেয়েদের জন্য। আরও কিছু কিছু পয়েন্ট দেখো, তোমাদেরকে একটুখানি বলি। ধরো এমনি কিছু একটা ব্যাপার আছে, যে কোনো একটা হেডিং দিয়েছে, ধরো বিয়ের দাগের প্রশ্ন দিয়েছে, যে কোনো 5টা, ধরো ট্রু অ্যান্ড ফলস আছে, তোমাকে যে কোনো 5টা করতে বলেছে, তুমি 6টাই করে দিয়ে আসবে ভাই। তুমি 6টাই করে দিয়ে আসবে, তোমাকে যে কোনো 5টা করতে হবে না, তুমি এই 6খানাই করে দিয়ে আসবে। যে 5টা ঠিক হবে, সেই 5টা তোমার চেক হয়ে যাবে। এইটার ম্যাটার করবে না যে প্রথম 5টাই চেক হবে। তোমার যদি প্রথমটা ভুল হয়ে যায়, পরের 5টা যদি তোমার ঠিক হয়, তো পরের 5টাই চেক হবে, তুমি 5-এর মধ্যে 5 পাবে। ব্যাপারটা বুঝতে পারলে? আমি সবসময় সাজেস্ট করি, 36 নম্বরের MCQ এবং VSAQ এর সব প্রশ্ন করে আসবে, একটাও কোয়েশ্চেন মিস করবে না। আমাদের ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বরের প্রশ্ন 9টা করতে বলে না, যতগুলো থাকবে সব করে দিয়ে আসবো। ব্যাপারটা বুঝতে পারলে? ধরো তুমি কোনো একটা, ধরো 2 নম্বরের, ধরো 2 মার্কসের 2.1 আছে, তুমি সেই প্রশ্নটার মধ্যে ধরো 1 পেয়েছো, কিন্তু ধরো 2.2 থেকে শুরু করে বাকি যত প্রশ্ন আছে, তুমি ধরো সেগুলোর মধ্যে সব 2 করে পেয়েছো, তাহলে তুমি যেটার মধ্যে 1 পেয়েছো সেটা বাদ হয়ে যাবে, যেগুলোতে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছো সেগুলো অ্যাড হয়ে যাবে।
ব্যাপারটা বুঝতে পারলে? মাধ্যমিক এই রুলেই চলে। অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে শুধু শুরুরগুলো চেক হবে, না ভাই, তুমি পুরোটা লিখে আসবে, যেগুলো ঠিক হবে সেগুলো সব চেক হবে, ঠিক আছে? এমনি মাধ্যমিকের কোনো রুল নেই যে তোমার যেটা ঠিক হবে সেটা শুধু মানে যেগুলো যেগুলো প্রথমের দিকে থাকবে সেগুলো সেগুলো চেক হবে আর লাস্টের গুলো বাদ হয়ে যাবে, কোনোদিন সম্ভব না। তোমার পুরো খাতা চেক করতে বাধ্য একজন এক্সামিনার, বুঝতে পারলে তো? তাই জন্য পুরো অ্যাটেম্প করে আসবে। যদি সন্দেহ থাকে যে দুটো ধরো তোমার 2 মার্কসের প্রশ্ন আছে, ধরো তুমি 2.3 করেছো, 2.4 করেছো, তোমার মনে হচ্ছে যে যা 2.4 এর মধ্যে একটা প্রশ্ন আছে, তার সাথে আবার একটা অথবার প্রশ্ন আছে, তুমি 2.4 এর প্রশ্নটা লিখেছো, তোমার মনে হচ্ছে খুব একটা বেশি পছন্দ হয়নি আমার, তুমি সঙ্গে সঙ্গে কি করবে, একটুখানি টাইম বের করবে, একটু তাড়াতাড়ি করে অথবার প্রশ্নটা অ্যাটেম্প করে দেবে। তবে এটা 2 মার্কসের বেশি করতে যেও না, আবার 3 মার্কসের প্রশ্নে দেখা যাচ্ছে তুমি অথবা করে যাচ্ছ, তারপর তোমার পুরো পেপার শেষই হলো না। 2 মার্কসের প্রশ্ন যদি তোমার মনে হয় কোনোটা লেখার পরে যে সেটা না আমার খুব একটা পছন্দ হলো না, ওইটা কিন্তু কাটবে না, ওটাও রাখবে, প্লাস অথবাটাও করে দিয়ে আসবে। তুমি ধরো এই প্রশ্নটার মধ্যে 1.5 পেলে, এই ধরনের 1+1/2, আর এটার মধ্যে ধরো তুমি পুরো 2 পেয়ে গেলে, তোমার এটা চেক হবে, এটা বাদ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম মার্কস তোমরা পাবে। নেক্সট একটা কথা বলি, আর দেখো খুব একটা বেশি কিছু রুল তেমন নেই, একটা খুব ভিভিআই রুল আছে। ধরো একটা প্রশ্ন আছে, সেটার মধ্যে একটা প্রশ্ন দিয়েছে, তার সাথে অথবা ফথবা নয়, ওর সাথেই আরেকখানা প্রশ্ন আছে, মানে প্রশ্নটার একটা পার্ট এ আছে, আবার একটা পার্ট বি আছে। সবাই কি করে, পার্ট এ লেখার পরে ব্যাস হয়ে গেল, পরের প্রশ্নের মধ্যে চলে যায়, পার্ট বিটাকে কিন্তু লিখতে ভুলে যাও। এই জিনিসটা খেয়াল রেখো। ধরো 3+2 ছিল, 3 নাম্বারটা লেখার পরে 2 নাম্বারটা অনেকে লিখতে ভুলে যায়, এই জায়গাটা কিন্তু খুব 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 সাবধান। নেক্সট হচ্ছে দেখো, লাস্ট একটা কথা বলি, মার্জিন। মার্জিনের কিন্তু অনেক ডিমান্ড থাকে ছেলে মেয়েদের মধ্যে, যে মার্জিন কিভাবে টানবো। ধরো এটা তোমার খাতা আছে, তুমি এই দিকটাতে মার্জিন টানবে, তারা বলে দিচ্ছি প্রপার, তুমি এই দিকটাতে মার্জিন টানবে আর বাকি দিক তুমি মুড়ে নেবে। অত মার্জিন টানার কোনো প্রয়োজন নেই, আর খুব জোর তুমি ওপরটাতে টানতে পারো, এই ওপরটা সাইডটায় টানবে, বাকি দুদিক তুমি মুড়ে নেবে। এই দিকটাও তুমি মুড়ে নেবে, এই দিকটাও তুমি মুড়ে নেবে, এই দুটো দিক কিন্তু তুমি মার্জিন টানতে যাবে না, বুঝতে পারলে? মার্জিন টানলে কিন্তু টাইম নষ্ট হবে অনেক। তাহলে দুদিক মার্জিন টানবো আর দুদিক মুড়ে নেবো, ঠিক আছে? চলো, আচ্ছা, এইবার একটুখানি লাস্ট একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মাধ্যমিকে এমসিকিউ ভিএসএকিউ কি করে লিখতে হয়। এই জিনিসটার জন্যই আমি আশা করছি প্রচুর ছেলে মেয়ে এখানে অপেক্ষা করছিস যে এটাকে কিভাবে লিখবো। চলো একটুখানি দেখাই। এটা ধরো তোমার মাধ্যমিকের খাতা, তুমি মার্জিন টানবে কি করে সেটা তো তুমি বুঝতে পেরেছো। তুমি এখানে ধরো একটা মার্জিন টানলে, আর বেশি লম্বা লম্বা মার্জিন মানে বেশি ব্রড মার্জিন করবি না, হ্যাঁ, ছোট ছোট মার্জিন করবি। আর ধরো তুমি এখানটা একটা মার্জিন করলে, এই ধরো তোমার দুখানা মার্জিন হলো। এইবার তুমি যখন লিখতে শুরু করবে, তুমি এখানটায় আরো একটা ছোট মার্জিন করবে, মানে এমসিকিউ ভিএসিকিউ এর জায়গাটুকুর মধ্যে এখানটা একটা তুমি করলে, আর এখানটা একটা তুমি করবে। এই হচ্ছে দেখো তোমার এমসিকিউ ভিএসিকিউ লেখার সঠিক টেকনিক, ভালো করে শিখে নাও। তোমার ধরো 1 তুমি অ্যাটেম্প করছো, 1 নম্বর দাগের প্রশ্ন তোমার এমসিকিউ ভিএসিকিউ হয়, তুমি সবাই জানে প্রত্যেকে। তার ধরো তুমি 1.1 অ্যাটেম্প করছো, 1.1-এর ধরো এ ঠিক, তাহলে তুমি এখানটা এ দিলে। ব্যাপারটা বুঝতে পারলে? এইটা করে নেওয়ার পর কি করবে, তুমি এই জায়গাটাতে পুরো একটা বাক্যে উত্তর লিখবে, শুধুমাত্র উত্তর নয়। মানে ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তুমি এইভাবে লিখবে যে অক্সিজেন, সঠিক উত্তর ধরো এতে ছিল, এতে ধরো অক্সিজেন ছিল, তুমি লিখলে অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, এরকম একটা বাক্যে পুরো লিখবে। শুধু তাই নয়, মেন উত্তরটার তলায় একটা দাগ দিয়ে দেবে। এইটা হচ্ছে দ্য প্রপার টেকনিক টু সলভ এমসিকিউ ভিএসএকিউ টাইপ প্রশ্ন। যখন অঙ্ক ক্ষেত্রে করবে, অঙ্কের ক্ষেত্রে কি করে করবো স্যার, অঙ্ক এরকম ভাবে করবে। দেখো এটা হয়ে গেল ফিজিক্যাল সায়েন্স বা বাকি সাবজেক্ট। অঙ্কের ক্ষেত্রে দেখো তুমি এ নাম্বার দিলে, প্রথমে এক্সামিনার এটা দেখবে, তোমাকে নাম্বার বসিয়ে দেবে। খেয়াল রেখো, যদি তুমি অঙ্কের ক্ষেত্রে সলভ করতে পারো, সেই সলভের জন্য তুমি এরকম একটা জায়গা, আমি এখান দিয়ে প্রথমে একটা লাইন দিয়ে টেনে দিই, এরকম একটা জায়গা তুমি সবসময় কেটে রেখে দেবে। এই এই এতটা পর্যন্ত টানবে না, এই পর্যন্ত টানবে, এই যে এরকম একটা জায়গা তুমি কাটবে এবং কেটে তুমি এই জায়গাটাতে নিজের অঙ্কের সলভটা করে দেবে, ঠিক আছে? আবার ধরো তুমি 1.2 দাগ দিলে, 1.2 এর মধ্যে ধরো তোমার অপশন সি হলো, তাহলে সি, এই যে অঙ্কে তুমি এই জায়গাটা সলভ করলে, সলভ করে তুমি আবার একটা প্রপার ডিমার্কেশন করে দিলে। এইভাবে তুমি অঙ্ক করবে। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি দেখো শিখে গেছো কীরকম ভাবে করবে। বাকি সাবজেক্টে 2 নম্বরগুলো দেখিয়ে দিই একটুখানি। ধরো এটা 1.2 করলে, এটা 1.1 হয়ে গেল অ্যান্সার। 1.2 করলে বি অপশন দিলে, প্রপার যেন একটা লাইনের মধ্যে হয় জিনিসগুলো হলো। একটুখানি গ্যাপ দিলে 1.3 ধরো তোমার ডি অপশন হলো, তাহলে ডি এই তুমি পুরো বাক্যে লিখলে। 1.4 ধরো তোমার সি অপশন হলো, তাহলে এই যে তুমি লিখলে। এইরকমভাবে তোমাকে এমসিকিউ অ্যাটেম্প করতে হবে। আচ্ছা স্যার ভিএসএকিউ কী করে অ্যাটেম্প করবো? কিছুই না, একদম সিম্পল। ওখানেও দেখো তোমার
এই যে এমসিকিউ এর পরে যখন তুমি ভিএসএ কিউ করবে, ভিএসএ কিউতে তোমাকে 3খানা মার্জিন টানার আর কোনো দরকার নেই। তুমি এরকম ধরো তোমার খাতা আছে, খাতার মধ্যে ধরো তোমার এই মার্জিন আছে, একদম যেরকম বলে দিচ্ছি ওরকমই করবে, কিন্তু কেউ এক্সট্রা কিছু করতে যাবে না, আর কেউ এর বাইরে উল্টোপাল্টা কিছু করবে না। ঠিক আছে, এই হয়ে গেল ধরো 2 মার্কসের প্রশ্ন। তুমি এখানটা জাস্ট একটা এক্সট্রা মার্জিন টেনে নাও, এই একটা এক্সট্রা মার্জিন। এইটা হচ্ছে দেখো তোমার গ্রুপ বি করার আরেকটা কথা। এই যখন ওপরে করছো লিখে বলে দিয়েছিলাম কিন্তু এখানটা তুমি গ্রুপ এ লিখবে, তারপরে কিন্তু তুমি করবে। আর তারপরে ধরো তুমি এখানে 2 মার্কসের কোয়েশ্চেন করতে যাচ্ছ, তো 2 নম্বরের প্রশ্ন করছো, এখানে একটা তুমি 2 দিয়ে দেবে। তারপরে এখান দিয়ে তুমি করছো 2.1 বলে শুরু করলে, 2.2 লিখে ফেললে, 2.3 লিখে ফেললে, 2.4 লিখে ফেললে, হয়ে গেল ব্যাপারটা ক্লিয়ার একদম। আশা করছি কমপ্লিট। এবারে আর কোনো কারোর সমস্যা হবে না কিন্তু। যখন বক্স ম্যাচিং করবে, বক্স ম্যাচিং কিভাবে করবে, ধরো বক্স ম্যাচিং এ 2.1.1 আছে, তুমি তার পাশে লিখে দাও এরকম করে অ্যারো দিয়ে দিয়ে এ 2 পয়েন্ট। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ভেবো না যেটা অ্যান্সার থাকবে এটা 11 পয়েন্ট সামথিং কিছু থাকে, তো যেটাই থাকুক 2.11.2 ধরো এটা সি এর সাথে ম্যাচ করছে, তো 2.11.3 ধরো এটা বি এর সাথে ম্যাচ করছে, এরকম ভাবে লিখে দেবে কিন্তু। কেউ বক্স করে ওই ঘ্যাঁচ ঘুচ ম্যাচিং টানবে না। ঠিক আছে, চলো এগুলো অলরেডি দেখো আমি আমার ভিডিওর মধ্যে সব বলেও দিই তোমাদেরকে। ঠিক আছে, চলো এইবার আমি একজনের ভিডিও থেকেই বা কিছু থেকে পেয়েছিলাম এরকম একটা ছবি, কেউ আমাকে পাঠিয়েছিল যে এটা এমনি দেখানো যায়। আমি সেটাও একটু দেখাচ্ছি জাস্ট তোমাদের ভালোর জন্য, যে কীরকমভাবে লুজ শিটগুলো নিতে হয়। ধরো তোমাকে এমনি একটা খাতা দিয়েছে, তুমি এখানটা তোমার সাবজেক্ট লিখবে, এখানটা তুমি তোমার নাম লিখলে, রোল লিখলে, নাম্বার লিখলে, রেজিস্ট্রেশন নাম্বার লিখলে, কোন ল্যাঙ্গুয়েজে তুমি লিখবে, অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে লিখবে, তো বেঙ্গলে লিখে দিচ্ছ। এইটা হয়ে গেল তোমার মাধ্যমিকের একটা খাতা। এখানটা তুমি কিন্তু কিছু লিখবে না, ঠিক আছে? এটা নাম্বার ফাম্বার ওনারা সব তুমি সব জিজ্ঞাসা করে নেবে ওখানে, কিছু নিজে থেকে কিন্তু কিছু করতে যাবে না। এই জায়গাগুলো আননেসেসারিলি ফিল আপ করবে না, এগুলো সব কিন্তু জিজ্ঞাসা করে করে কবে লিখবে, যে এখানটা কিছু লিখবে, এখানটা ইউজুয়ালি কিছু লিখতে হয় না, সেই জন্য জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, ভালো করে জিজ্ঞাসা করবে। এইবার একটা কথা মন দিয়ে শোনো, তোমাদের প্রশ্নের মধ্যে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটাকে তোমাকে একটা অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে ফিল আপ করতে হবে, নিয়ে তোমাকে সাইন করতে হবে, ওইটা তোমাকে ওখানে সব এক্সামিনার বলে দেবেন। আচ্ছা, এখানটায় কিন্তু তোমার কিছু কাজ ফাজ নেই, তুমি বুঝতে পারছো, সব ওনারা করে দেবেন ক্লাসের মধ্যে। তুমি জাস্ট কি করবে, এই খাতাটার মধ্যে তুমি এইটুকুকে ফিল আপ করে রাখবে, ব্যাস, আর কিচ্ছু তোমার কাজ নেই। তারপরে তুমি আর কিছু দেখতে যাবে না। ঠিক আছে, এইটুকুর বাইরে কিন্তু তুমি কিচ্ছু ফিল আপ করবে না পাকামো মোড়ে, আমি বারবার করে বলছি, কিন্তু ভুল হয়ে যাবে খুব। আর এই জায়গাটা ফিল আপ করার সময় খুব সাবধান। পরে যখন তুমি লুজ শিট নেবে, লুজ শিটের মধ্যেও কিন্তু এমনি একটা পার্ট থাকবে, ওইটাও কিন্তু আগে ফিল আপ করবে, তারপরে লেখা শুরু করবে, নাহলে কিন্তু খুব গন্ডগোল পড়ে যাবে। এবার একটু মন দিয়ে শোনো, ধরো তুমি এই পুরো খাতাটা শেষ করে নেওয়ার পরে প্রথম লুজ শিট নিয়েছো, তো এখানটা 1+ করলে, আবার একটা লুজ শিট নিয়েছো 1+ করলে, আবার একটা লুজ শিট নিয়েছো 1+ করলে, আবার একটা লুজ শিট নিয়েছো 1+ করলে, লাস্টে তুমি দেখতে পাচ্ছ তুমি টোটাল 4টে লুজ শিট নিয়েছো, তো তুমি 4 লিখে দিলে, =4, এই প্লাসটা তখন কেটে দেবে, =4 লিখে দেবে, কাজ শেষ। বুঝতে পারলে? তাহলে যে কটা লুজ শিট তুমি নিয়েছো, তুমি জাস্ট 1+1+1+1 করে দিলে, 4টে লুজ শিট নিয়েছি, =4 করবে। লুজ শিট নেবে আর 1+ বসাবে, লুজ শিট নেবে 1+ বসাবে, লুজ শিট নেবে 1+ বসাবে, লাস্টে গিয়ে তুমি ধরো তোমার এটা 10টা লুজ শিট, হলো তো 10 লিখবে, 1+1+1+1+1+1 করতে 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 10টা লিখবে। এইবার যে লুজ শিটগুলো নেবে তার মধ্যে প্রপার নাম্বারিং করে রাখবে। ধরো এটা হচ্ছে তোমার 1 নম্বর লুজ শিট, সেটা হয়ে গেল। তারপরে যে তুমি 2 নম্বর লুজ শিটটা নিলে তার মাথার ওপর লিখে রাখবে 2 নম্বর লুজ শিট। যে লুজ শিটে ধরো তুমি 3 নম্বর নিলে সেটার মাথার ওপর লিখে রাখবে 3 নম্বর লুজ শিট। তাহলে ব্যাপারটা আশা করছি বোঝা গেছে, যে লুজ শিটের মধ্যেও আমি নাম্বারিং করবো, যেটা আমার কত নম্বর লুজ শিট, আর যতগুলো আমি লুজ শিট নেবো তত আমি একটা করে 1+ করতে করতে থাকবো, যে আমার টোটাল 10খানা লুজ শিট নেওয়া হয়েছে, আমার প্রত্যেকটা লুজ শিটের মাথার ওপর 1 2 3 4 করে করে 10 পর্যন্ত লেখা রয়েছে, যে এইটা হচ্ছে আমার 10 নম্বর লুজ শিট, যাতে আমি যখন খাতাটা গোছাবো আমি যেন প্রপারলি জিনিসটাকে গোছাতে পারি, যে কোনটা আমার আগে বসবে কোনটা আমার পরে বসবে। অঙ্ক পরীক্ষাতে প্রচুর লুজ শিট লাগবে, খেয়াল রাখবে, যদি তোমার লুজ শিট এদিক ওদিক ছড়ি ছিটি থাকে তুমি কিন্তু খুঁজে পাবে না। ব্যাপারটা বুঝতে পারলে? আর খাতার মধ্যে দেখবে লুজ শিট বাঁধার জন্য এমনি একটা এখানটা একটা ফুটো দেওয়া থাকবে, সেখান থেকে এরকম সুতো দিয়ে এরকম বেঁধে দেবে। ঠিক আছে, চলো এবার একটা কথা বলি। ধরো তোমার যখন খাতা তুমি গোছাচ্ছ, খেয়াল রাখবে তোমার 1 নম্বর লুজ শিট যেন আগে থাকে, তারপরে 2, তারপরে 3, তারপর অনেক ভয়তে এরকম ভুল হয়ে যায় অনেক সময়, 10 পর্যন্ত প্রপার যেন গোছানো থাকে। আর খেয়াল রাখবে খাতা সবার প্রথমে রাখবে, তারপরে লুজ শিটগুলো রাখবে। অনেকে ভুল করে লুজ শিট আগে করে দেয়, ওই একদম না, খাতা শেষ হবে তারপরে পরপর পরপর নাম্বারিং করা তোমার লুজ শিট থাকবে, আর সেই লুজ শিটের প্রপার কটা তুমি লুজ শিট নিয়েছো তার নাম্বার ওপরে খাতা মেন খাতার মধ্যে থাকবে। ঠিক আছে, এইটুকুই খেয়াল রেখো, আর কিচ্ছু না। এইবার লাস্ট একটা কথা বলে দিই,
খেয়াল রাখবে। অনেকে স্টেপলার মারে, স্টেপলার খেয়াল রাখিস একটুখানি ছিঁড়ে ঠিড়ে যেতে পারে, তাই সুতোর ইউজ কিন্তু ভালো করে করিস। সুতো প্লাস স্টেপলার একদম ডিউরেবল, খুব ভালো করে করা যেতে পারে। কিন্তু স্টেপলার মারতে গিয়ে দেখিস আবার খাতা পাতা যেন ছিঁড়ে না যায়, খাতা ছিঁড়ে গেলে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, মোটামুটি যা বলার ছিল আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার ভালো করে তোরা পরীক্ষা দিস। আমি আশা করতে পারি খুব ভালো হবে পরীক্ষা, কোনো চিন্তা নেই। হাতের লেখাটা ভালো করিস, একটুখানি সুন্দর করে লিখিস। আবার অনেকে কি করে, লিখতে গিয়ে প্রথমের দিকে খুব স্লো লেখে আর লাস্টের দিকে হাউ 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 করে লিখতে শুরু করে। ওইগুলো করিস না ভাই, প্রথম থেকে স্পিডে লিখবে, ভালো করে লিখবে। ঠিক আছে, এই ছিল সব কিছু, তোমাদেরকে বলে দিয়েছি। স্কুলের মধ্যে লাস্ট পরীক্ষা দিয়ে খুব ওভার উৎসাহিত হয়ে যে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ তার সম্পত্তি নষ্ট করে আসবে না, এগুলো খুব খারাপ অভ্যাস। তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এমনি করলে। আর পরীক্ষার খাতায় হাবজি গুবজি উল্টোপাল্টা টিচারদের নামে লিখে আসবে না। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটা কিন্তু মেনলি ফিজিক্যাল সায়েন্সের চ্যানেল, A to Z প্রিপারেশন হচ্ছে। আমার চ্যানেলের প্লেলিস্টগুলো একটুখানি চেক করো, পুরো প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো একটা মাধ্যমিক প্রিপারেশনের সিরিজের ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা।